শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আর ঠিক 11:59 প্রতি শুক্রবারের মতো আমরা আজও আপনাদের সামনে হাজির হয়েছি এবং ভূত এফএম 100 বাই এয়ারটেলে আমরা থাকবো রাত 2টা পর্যন্ত। এবং আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের তারিখটা খুব অদ্ভুত, আজকে 13 তারিখ এবং জুলাই মাসের 13 তারিখ। আর মাসুমকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, মাসুম মনে আছে যে আমরা ভূত এফএম শুরু করেছিলাম যেদিন, সেটা অগস্ট মাস ছিল, কিন্তু তারিখটা কত ছিল? তারিখটা ছিল সেই 13 তারিখের 13 আগস্ট আমরা যখন শুরু করেছিলাম ভূত এফএমটা। তো এখন নিশ্চয়ই মনে আছে যে আমরা কিভাবে শুরু করেছিলাম ভূত এফএমটা, না? অসাধারণ। আমি জানতামও না যে ইনফ্যাক্ট আজকে শো। হ্যাঁ, আজকে শো। এবং আমরা আর জাস্ট এক মাস পরে, ঠিক আগামী মাসের 13 তারিখে আমাদের ভূত এফএম দেখা যাবে যে 2 বছরে পা দেবে। এবং 2 বছর পর্যন্ত এই যে ভূত এফএমে আমরা এতদিন পর্যন্ত ঘটনাগুলো বলছি এবং আপনাদের নিয়ে আসছি এবং বিভিন্ন গেস্টরা ঘটনা শোনাচ্ছে, সেটা সম্ভব হয়েছে একমাত্র সেই কারণেই যে রেগুলার আপনাদের রেসপন্স পেয়েছি। আপনারা ইমেল করেছেন, আপনারা এখানে এসে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমার এখনো মনে পড়ে যে আমরা কিভাবে ভূত এফএম শুরু করেছিলাম। মানে আমাকে ইনফ্যাক্ট ওই দিন আমার ছুটি থাকে, তো আমাকে ফোন দিলেন যে আপনাকে অফিসে যাইতে হবে। মানে কি অফিসে যেতে হবে কেন? নতুন শো আছে, আসেন। হ্যাঁ, তো আমরা মানে আসলে সত্যি কথা বলতে কি যে আসলে ফুর্তিতে একদিন আলোচনা করতে করতে এমনিতে যে এরকম কোন একটা শো করা যায় কিনা, আমাদের মানে সিনিয়রদের সাথে আলোচনা করতে করতে এরকম ভাবেই হঠাৎ করে চলে আসলো যে ভূত এফএম নামে একটা শো করা যায় কিনা, এবং সেই শোর কন্টেন্ট গুলো থাকবে এরকম, যেটাতে আপনি অনেক কিছু লিখে নিয়ে আসছিলেন সেদিন। অনেক কিছু লিখে নিয়ে আসছিলাম এবং সবচেয়ে বড় কথা যে আমরা ভেবেছিলাম যে আসলে এরকম শো এত রাত্রে একটা শো হবে, এবং তারপরে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন কোনো না কোনো গেস্টকে, প্রত্যেক শোতেই কোনো না কোনো গেস্টকে এসে উপস্থিত হতে হবে স্টুডিওতে। এটা কি সম্ভব কিনা? তখন আমরা অফিসের সবাই মিলে আলোচনা করে বের করেছিলাম যে আসলে প্রত্যেকটা মানুষেরই দেখা যায় যে জীবনে আর কিছু না হোক একটা এরকম ঘটনা আছে, হয় সেটা তার জীবনে ঘটেছে অথবা সে কোনো জায়গা থেকে শুনেছে। মানে আপনি যদি আপনার বাসা থেকে বের হন, বের হয়ে প্রথম যে মানুষটাকে দেখবেন, সেই মানুষটাকে যদি আপনি বলেন আচ্ছা আপনার কি এই ভূত প্রেত বা প্যারানরমাল কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কোনো ধারণা আছে বা কখনো শুনেছেন কোনো ঘটনা কারো কাছে, বা আপনার নিজের জীবনে কি ঘটেছে, সে নিজের জীবনে না ঘটলেও অন্য কারো ঘটনা আপনাকে শুনিয়ে দিতে পারবে। তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যদি একটা করে ঘটনা থাকে তাহলে এই শো বহুদিন চলবে, বহুদিন। এবং এখনো পর্যন্ত আপনারা সেভাবে রেসপন্স করছেন, আর সেই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমরা শুরু করেছিলাম এবং আমরা 2 বছর পূরণ হয়ে গেল। 2 বছর প্রায় পূরণ হতে যাচ্ছে, আর মাত্র একটি মাস আছে। এবং এই যে এতদূর পর্যন্ত আসা, এই আশাটা পুরোপুরি সম্ভব হয়েছে আপনাদের সবার জন্য। সেই জন্য আপনাদেরকে আরো একবার অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ দেবার কোনো ভাষা নেই, আমি ধন্যবাদ দিচ্ছি, মাসুমা একবার ধন্যবাদ দিচ্ছে সবাইকে। আমরা রেডিও ফুর্তির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সেই জন্য। এবং আমাদের সাথে তারপরে জয়েন করেছে ভৌতিস্ট, এবং তারা আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন এক্সপিরিয়েন্স উপহার দিয়েছেন। আমরা সবার প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। তো আপনারা যারা সবচেয়ে বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি, যারা আপনারা রেগুলার ঘটনা পাঠান এবং আমাদেরকে ইমেল করেন। যে জিনিসটা একদম ভূত এফএমের যে কনসেপ্টটা, যেটা একদম ছোট ভাবে শুরু হয়েছিল, হ্যাঁ, রেডিও ফুর্তিতে একদম গল্প করতে করতে সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে সেটা আজকে অনেক বড় হয়েছে। যাই হোক, অনেক ধন্যবাদ যারা মেল পাঠায়। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আশা করছি যে ভবিষ্যতেও আপনারা আমাদেরকে এভাবে ইমেল পাঠিয়ে উৎসাহিত করবেন, আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করবেন এবং আপনাদের ঘটনাগুলো শোনাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি শুরুতেই আজকের জন্য জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি বলে দিচ্ছি যে কিভাবে এটা স্পেলিংটা আমি বলে দিচ্ছি, BHOOTFM@RADIOFOORTI.FM। এখানে আপনারা ইমেল পাঠাতে পারেন নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। যদি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো, তাহলে সেটা শুরুতে উল্লেখ করবেন। যদি আপনি মনে করেন যে না, আপনি নিজে এসে এই ঘটনাটি স্টুডিওতে উপস্থিত থেকে আপনি ঘটনাটি শেয়ার করবেন, সেটাও সম্ভব, সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি কোনো অডিও ফাইল পাঠাবেন আমাদেরকে, তাহলে আপনার সেই ঘটনাটি আপনি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে এখন যারা শুনছেন তারা যদি আমাদের সাথে SMS এর মাধ্যমে কন্ট্যাক্ট করতে চান, তাহলে
যেটা করবেন সেটা হচ্ছে যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আনফর্চুনেটলি যদি আজকে কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে কোনো চিন্তার কারণ নেই, আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেয়া হচ্ছে এবং আপনি যে এপিসোডটি মিস করেছেন, শুনতে পারেননি বা যে এপিসোডটি আবারও শুনতে চান সেই এপিসোডটি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। এবং ভূত FM টিউন আপনারা এখন কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারবেন এবং যেটা এখন মাসুম প্লে করছে এই টিউনটি যদি আপনার টিউন করতে চান তাহলে আপনাকে এই টিউনটির কোড মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড ইজ 92125 এবং আপনি জাস্ট একটা আপনার এয়ারটেল নাম্বার থেকে একটা SMS এর মাধ্যমে এটা আপনি আপনার নিজের টিউন করে ফেলতে পারেন। আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে টাইপ করতে হবে 92125 এবং এই SMS-টি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। এনিওয়েজ, শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। চলে যাচ্ছি একটা ঘটনায়। আমাদের লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি শুনে হাসবেন যে আমার নামও রাসেল হাওলাদার। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, তারপরেও জানতে চাই কেমন আছেন। পটুয়াখালীতে থাকি, আমার দেশের বাড়ি ঝালকাঠি। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। 2009 সালের শেষের দিকের কোনো এক সময়ের ঘটনা। আমি আমার বন্ধু রুবেলের গ্রামের বাড়িতে বেড়াতে যাই। ওদের বাড়িতে থাকা অবস্থায় আমি ওর দাদুর থেকে তাদের গ্রামে গিয়ে অনেক ঘটনা শুনে অবাক হই। একদিন সকালে আমার দাদু আমার বন্ধুকে বলেন, অনেকদিন পরে বাড়িতে আসছো, তাই তুমি তোমার ছোট ফুপুকে একটু দেখে আসো। ও ছোট ফুপুর বাড়ি ছিল পাশের গ্রামে। আমরা দুজন মিলে বিকেলে রওনা দিলাম। তখন দাদু আমাদেরকে বেশি রাত করে ফিরতে নিষেধ করলেন, কারণ ফুপুর বাড়ি যেতে প্রথমে মাইল খানেক হাঁটার পরে একটি ছোট নদী এবং আরো আধা মাইল হাঁটার পরে একটি রাজবাড়ি সামনে পড়ে। আমরা রাজবাড়িটির মেইন রাস্তার কাছে অবস্থিত। ওই রাজবাড়িটি শত শত বছর পূর্বে, প্রায় অনেক বছর ধরে ওই বাড়িতে কেউ বসবাস করে না, আর ওখানে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। যাই হোক, এবার আমি মূল ঘটনায় আসি। আমার ফুপুর বাড়ি থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। রাত বেশি হয়, ফুপু আমাদের বাসায় আসতে দিতে চায়নি, কিন্তু আমরা গ্রামের ছেলে বলে আমাদের দুজনেই অনেক সাহস ছিল, তাই আমরা নিষেধ উপেক্ষা করে আসতে শুরু করি। আমাদের সাথে কোনো টর্চ লাইট ছিল না, শুধু দুজনের হাতে দুটো মোবাইল ছিল, তাও আবার আমার মোবাইলে চার্জ না থাকায় বন্ধ হয়ে আছে। আমরা দুজন কথা বলতে বলতে হাঁটছি, চারদিকে শুধু অন্ধকার। আমরা মোবাইলের আলোর সাহায্যে হাঁটছি। দুই পাশে কোনো বাড়ি ঘর কিছুই নেই, রাস্তায় কোনো মানুষও নেই। প্রায় 30 মিনিট হাঁটার পরে আমরা যখন ওই রাজবাড়ির কাছাকাছি আসি, তখন আমি শুনতে পাই ওই বাড়িতে অনেক বাচ্চাদের হাসির আওয়াজ, কিন্তু আওয়াজটা ছিল খুব আস্তে আস্তে। আমি ওকে বললাম, কোনো শব্দ শুনতে পাচ্ছ? কিন্তু ও নাকি কিছুই শোনেনি। তখন আমি ধারণা করলাম যে আমি হয়তো ভুল শুনছি। এরপরে আর একটু কাছে আসলে আমি আর কিছুই শুনিনি। তখন আমার বন্ধু বলে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? আমি বললাম, না তো। তখন আমরা দুজনেই একটু চমকে গেলাম, কিন্তু কেউ কাউকে বুঝতে দিলাম না। আমরা যখন বাড়ির ঠিক কাছাকাছি আসি তখন ঘটে আসল ঘটনা। রাসেল ভাই, আপনাকে কিভাবে বোঝাবো, আমার গায়ের লোমগুলো এখনো শিউরে উঠছে। আমরা বাড়ির কাছাকাছি আসার পরে আমার চোখে পড়লো ওই বাড়ির ছাদের উপর। তখন যা দেখলাম তার ভোলার মতো নয়। এই জীবনে তার কখনো দেখতেও চাই না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটি মানুষের আকৃতির মতো কেউ একজন একটি সাদা ঘোড়ার উপরে বসে আছে এবং ওই ঘোড়াটি ছাদের উপরে হাঁটছে। ঘোড়ার ওপরের ওই লোকটি আমাদেরকে তার কাছে ডাকছে। এবার আমরা দুজনেই ওই দৃশ্য দেখে ভয়ে দিশেহারা হয়ে গেলাম। আমরা দুজনেই অনেক জোরে দৌড় দেই। রাস্তার একপাশে বাঁশঝাড়, আর ওই বাঁশঝাড়গুলো মনে হলো যেন তুফানে ভেঙে পড়ছে। ওই বাঁশঝাড় ছাড়া অন্য কোথাও বাতাস ছিল না। চারিদিকে মনে হয় কি যেন কি ভয়ঙ্কর
ভয়ঙ্কর আওয়াজ। আমার বন্ধু লক্ষ্য করলো আমাদের পেছনে পেছনে ওই ঘোড়াটি আসছে। তখন যা দেখে আমরা সবচেয়ে বেশি ভয় আতঙ্কে দৌড়াতে থাকি তা হলো ঘোড়াটির দেহ আছে কিন্তু মাথা নেই। মাথাবিহীন একটি ঘোড়া আমাদেরকে তাড়া করছে দেখে আমরা ঠিক থাকতে পারলাম না। আমি আছাড় খেয়ে পড়ে গেলাম। আমার বন্ধু আমাকে রেখেই দৌড়াতে লাগলো। আমি সেখান থেকে উঠে জীবন মরণের দৌড় শুরু করি এবং এক পর্যায়ে নদীর পাড়ে এসে আমার বন্ধুকে দেখতে পাই। তখন আর ওই ঘোড়াটি দেখা যাচ্ছিল না। আমরা নদীর পাড়ে কোনো নৌকা খুঁজছিলাম। এখানে ঘটনা শেষ নয়, আরো বিপদ যে সামনে অপেক্ষা করছে তা জানা ছিল না। আমরা দেখলাম একজন মাঝি একটি নৌকা নিয়ে একদম পাশ ঘেঁষে যাচ্ছে। আমাদের ডাকে তিনি নৌকাটি ভিড়ায় এবং আমাদেরকে নৌকায় তুললেন। নৌকা ছাড়ার পরে আমরা যখন নদীর মাঝামাঝি তখন আমার বন্ধু মাঝিকে সব ঘটনা বলে। কিন্তু বলার পরে হলো আসল ঘটনা। ওই মাঝি খুব ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করেন। এতে আমাদের ভয় আরো বৃদ্ধি পেল, কিন্তু আমরা তাকে কিছু বুঝতে দিলাম না। আমরা ভয়ে ভয়ে নৌকায় বসে থাকলাম। এর মধ্যে নৌকা পাশে আসলো এবং আমরা যখন নৌকা থেকে নামলাম সাথে সাথে দেখি নৌকার মাঝি নেই। যা আছে তা কি ভয়ঙ্কর দৃশ্য। আর তা হলো হলুদ শাড়ি পরা একটি যুবতী মেয়ে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই মেয়েটি রুবেলের নাম ধরে ডাকছে এবং রুবেলের দিকে এগিয়ে আসছে। তখন রুবেল দৌড় দিতেই অজ্ঞান হয়ে পড়ে এবং আমি খুব জোরে দৌড়াতে থাকি। কিছুটা সামনে আসার পরে আমি আবার ওই ঘোড়াটিকে দেখি এবং এরপরে কি হলো তা আমার জানা নাই। পরদিন যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একটি খাটে শুয়ে আছি এবং আমার পাশে অনেক মানুষ ভিড় করে আছে। আমরা ঠিক পাশের খাটে রুবেল শুয়ে আছে, তখনও ওর জ্ঞান ফেরেনি। পরে শুনলাম আমাকে নাকি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে নিয়ে আসে এবং ওকে বাড়ির পাশে একটি তাল গাছের গোড়া থেকে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরে। এরপর আমরা একজন হুজুরের কাছে এসে তাকে সবকিছু বলি এবং আমাদেরকে তিনি তাবিজ দেন এবং আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। পরে জানতে পারলাম যে ওই রাজবাড়ির পাশে নাকি অনেক আগে এক লোক বাস করত এবং তার একটি ঘোড়া ছিল। একদিন রাতে কিছু লোক এসে তার ঘোড়াকে জবাই করে এবং সে দেখতে পেয়ে বাধা দেয়ায় তাকেও ছুরিকাঘাতে আঘাত করা হয় এবং কিছুদিন পরে লোকটি মারা যায়। এরপর থেকে নাকি মাঝে মাঝে অনেক মানুষ এভাবে বিপদে পড়ে। এই ছিল ঘটনা। রাসেল ভাই, আমার এই ঘটনাটি প্রচার করলে আমি অনেক খুশি হব এবং ওই দাদুর কাছে শোনা অনেক ঘটনা আমার জানা আছে। আমি একে একে আপনাদের কাছে ঘটনাগুলো শেয়ার করবো। তার মানে এটা সেই দাদুর ঘটনা ছিল এবং তিনি লিখেছেন আমাদেরকে রাসেল হাওলাদার, BBA অনার্স, প্রথম বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ। এই ছিল আমাদের ঘটনা এবং ইন দ্য মিন টাইম আমরা বেশ কিছু SMS পেয়ে গেছি এবং সেই SMS গুলো আমরা এখন পড়তে চাই। মিরাজ আমাকে SMS করেছেন, অনেক ভয় লাগছে তার। হাজি বিরিয়ানি গলি থেকে আমাদেরকে SMS করেছেন মুজাহিদ ইয়াসিন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আশিক আমাদেরকে কুড়িল থেকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন রাশিফ মোহাম্মদপুর থেকে। তিনি আর মিশু তারা সবাই মিলে ভয় পাচ্ছেন এবং ভূত FM তিনি অনেক স্পেশাল বলছেন। শিশির আমাদের চাঁপাই নবাবগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভূত FM ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। আমাকে SMS করেছেন স্বপ্নীল ঢাকা রায়েরবাগ থেকে। এছাড়া আমাদের SMS করেছেন পারভেজ, SMS করেছেন মুরাদ, SMS করেছেন আমাদেরকে ফারিদ সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সাথে এই মুহূর্তে একজন গেস্ট রয়েছেন, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। ফিরে আসছে একটু পরে, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত FM haunted by Airtel। আর যেমন কথা তেমন কাজ, আমরা চলে যাব সরাসরি ঘটনায়। আমাদের সাথে একজন গেস্ট রয়েছেন, তার কাছে যাব এবং আপনি আপনার নামটা বলবেন প্লিজ। আমি নাইম বাবু বলছিলাম। আপনি কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে এসেছেন আপনাদেরকে এত রাত্রে ঘটনা শোনানোর জন্য। আপনারা যেরকম কষ্ট করে শোনেন, অনেকেই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসেন। তো আমরা আসলে একদম সত্যি আপনার কাছ থেকে শেখা উচিত। অনেকেই ঢাকা থেকে
এখানে আসতে পারেন না, বাট আপনি চট্টগ্রাম থেকে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত দূর এত কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার ঘটনা শুনি। আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বর্তমানে আমি 8 সেমিস্টারে। তো আমি যখন 3rd সেমিস্টারে ছিলাম তখন আমি বাসায় থাকতাম না, বলতে আমি বাসায় একটা প্রবলেমের কারণে আমি সন্ধ্যার পরে বাসা থাকতে বেস্ট খুব লাইক করতাম। তো 3rd সেমিস্টার থাকতে আমি কলেজের কলেজের ক্লাসের পরে আমি প্রথমে একটা কোচিংয়ে ভর্তি হই, ইন্টারনেট আউটসোর্সিং কোর্স। এরপরে আমি বাকি সময়টা এনজয় করার জন্য, বাকি সময়টা কাটানোর জন্য আমি এক বাঁশিওয়ালার কাছে যাই। আমাদের ক্লাসের একটা ফ্রেন্ড, ওর ব্যান্ড একটা দলের সাথে পরিচয় আছে, ওর মাধ্যমে আমি একটা বাঁশিওয়ালার খোঁজ পাই। তো বাঁশিওয়ালার সাথে আমি কথা বলি, উনি আমাকে সপ্তাহে 3 দিন শিখাবেন বললো। তো আমি সপ্তাহে 3 দিনে আমি আমার সময়টা কাটানোর জন্য আমি ওনার ওই বাঁশিওয়ালার কাছে 4 দিন যেতাম, সপ্তাহে 4 দিন যেতাম। তো ওই 4th সেমিস্টারে যখন উঠছি আমি, তখন আমার ফার্স্ট স্টেপ শেষ হয়েছে, 4th সেমিস্টারের ফাইনালের দিকে আমার সেকেন্ড স্টেপ পুরোপুরি কমপ্লিট হয়েছে। তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমি ও এক্সাম দিই। এক্সামের পরে আমি ওনার সেকেন্ড স্টেপটা পাস করি। এরপরেই আমি ওই বাঁশিওয়ালার কাছে 4টা বাঁশি ছিল, আমি কখনো দেখি নাই বা ওগুলা কখনো দেখায়ও না, উনি কোনো প্রোগ্রামেও নিয়ে যায় নাই। ওই বাঁশিগুলো উনি কখনো আমাকে বা আমি কখনো দেখি নাই, কোনো প্রোগ্রাম, ওনার যতগুলো প্রোগ্রাম ছিল কোনো প্রোগ্রামে আমি দেখি নাই। একদিন ওই বাঁশিওয়ালা ওই একটা বাঁশি শুক্রবার বিকালের দিকে উনি আমাকে শোনানোর পরে বাঁশিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। ও বাঁশিটা দেখে আমার পছন্দ হইলো। আমি বাঁশিওয়ালাকে বললাম যে ভাইয়া আমাকে বাঁশিটা দিয়ে দেন, আমি আপনাকে সমমূল্য দিয়ে দেবো। বাঁশিওয়ালা আমাকে বললো যে না, এটা যদি তুমি 5,000 টাকার উপরেও দাও বা 6,000 টাকা দাও, এটা আমি দিতে পারবো না। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি 6,000 টাকা দিবেন না, তো আমাকে 7,000 টাকা আমি দিতে রাজি আছি, আপনি আমাকে বাঁশিটা দিয়ে দেন। বাঁশিওয়ালা আমাকে বললো না, 7,000 না, তুমি যদি এর বেশিও দাও তাহলে আমি তোমাকে বাঁশিটা দেওয়া যাবে না। তো আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আপনাকে সর্বোচ্চ 10,000 টাকা দিতে পারবো, এর চেয়ে আর বেশি দিতে পারবো, আপনি আমাকে বাঁশিটা দিয়ে দেন, বাঁশিটা আমার খুব লাইক হয়েছে, আপনি আমাকে দিয়ে দেন। উনি বললো যে না, এই রকমের বাঁশি তুমি যদি 1 লাখ বা 1 কোটি টাকাও দাও, এরকম বাঁশি 4টা বাঁশির আমি একটাও দিতে পারবো না। তখন আমি বুঝতে পারলাম যে ওনার কাছে এই ধরনের বা স্টাইলের বাঁশি 4টা আছে। এরপরে আমি দেখলাম যে উনি বাঁশিটা কোথায় রাখার পরে আমি বাঁশিটা চুরি করে নিয়ে আসছি। তখন আমি 5th সেমিস্টারে উঠছি। 5th সেমিস্টার ওঠার পরে আমাদের বাসা চেঞ্জ হয়েছে, আমাদের বাসা চেঞ্জ হওয়ার পরে নতুন বাসায় আসছি। 5th সেমিস্টারে ওঠার পরে আমি যখন প্রথম ক্লাস করতেছি, তখন আমি বাঁশিটা নিয়ে ছাদের উপরে বাজাতাম, সন্ধ্যা 5টা থেকে বাজাতাম। বাজানোর পর আমার সময়টা কাটাতাম 7:30 বা 8টা পর্যন্ত বাজাতাম। এরপরে বাসা চলে আসতাম। তো বাঁশিটা নেওয়ার পরে, চুরি করে আনার পরে কয়েকদিন পরে আমি বাঁশিটা বাজানোর পরে আমি দেখলাম আমাদের বাসাটার লোকেশনটা একটু বলে, ওটা বাসাটার মানে চাঁদের যে এটা দরজাটা পূর্ব পশ্চিম করে দেওয়া। আর আমি বসে বাঁশিটা বাজাতাম সবসময় দক্ষিণ দিকে বাঁশিটা বাজাতাম। তো পূর্ব দিক থেকে বের হয়ে আমি দক্ষিণ দিকে চলে যাই, বাঁশি বাজাচ্ছি। ঠিক এই সময় একটা শুনতে পাই যে একটা ছোট মেয়ে কাঁদতেছে। আমি মেয়েটার সামনাসামনি আসে জিজ্ঞেস করি যে তোমার প্রবলেম কি, তুমি এখানে আসতেছো কেন, তোমাকে তো কখনো এই এলাকায় দেখি নাই। তো তখন বাসা ভাড়া হয়েছে, নতুন ভাড়া। আমি ভাবলাম যে ভাড়াটিয়া মেয়ে হবে, মেয়েটার বয়স হচ্ছে 3.5 বছর বা 3 বছর এরকম হবে। মেয়েটার হাতে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে ছিল মাংস। কিসের মাংস আমি আন্দাজ করতে পারি নাই। তো আমি মেয়েটাকে বললাম যে তুমি কাঁদতেছো কেন। মেয়েটা আমাকে বললো যে আমি আপনার বাঁশির সুর শুনে আমি চলে আসছি এখানে। চলে আসার পরে আমি এখন বাসা হারাই ফেলছি, আমি এখন বাসায় যেতে পারতেছি না। আমি মেয়েটাকে বললাম ঠিক আছে তুমি বসো, আমি বাড়ি কেটে কিনে আসি, তোমার বাসা তো বা তোমাকে চিনি কিনা। তা আমি বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আসলাম। আসার পরে দেখলাম কেউ নাই ওখানে। এরপরে বাড়িওয়ালা বললো যে হয়তোবা তুমি ভুল দেখছো, সন্ধ্যার সময় এগুলা ছাদে উঠা না। আমি এরপর থেকে ছাদে উঠতাম, তবে বাড়িওয়ালাকে না দেখিয়ে ছাদে উঠতাম। এই ঘটনার 5 দিন বা 7 দিন পরে
আমি বাঁশি বাজাচ্ছি দক্ষিণ দিকে, ছাদের দক্ষিণ দিকে আমি বাঁশি বাজাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমার মনে হলো যে দরজা থেকে একটা মেয়ে মানে ছাদের উপরে আসলো, দরজা দিয়ে দরজা খুলে ছাদের উপরে একটা মেয়ে আসলো। তো আমি ওগুলো খেয়াল করি নাই, হয়তো বা অনেকে আসতে পারে, বাড়িওয়ালার আসতে পারে। তো আমি বাঁশিটা থামাই, দেখলাম যে আসলে কে বাড়িওয়ালা আসলো কিনা বা উনি আমাকে বকাঝকা করবে এরকম কিছু। আমি দেখলাম যে না, আসলে খুব সুন্দর একটা মেয়ে ছাদের উপরে আসছে। তো আমি ওনাকে দেখার পরে কিছু বললাম না, আমি চলে যেতে চাইছি। তো মেয়েটা আমাকে ডেকে বললো যে আপনার সাথে কিছু কথা আছে, আপনার বাঁশির সুর খুব সুন্দর, আপনার সাথে কিছু কথা আছে। আমি বললাম যে না, এই টাইমে কথা বলা যাবে না, বাড়িওয়ালা দেখলে বকাঝকা করবে, এমনিতে ছাদে ওঠার জন্য নিষেধ করছে। আমি ওই টাইমে চলে গেলাম। এরপর থেকে মেয়েটা আমার কাছে প্রায় আসতো, প্রায় আমি ওর সাথে কথা বলতাম। ঠিক ওই মেয়েটা আসতো সন্ধ্যা মাগরিবের আজানের পরে আসতো। আমি ওই টাইমে কথা বলতাম 7:30 বা 8টা পর্যন্ত কথা বলতাম। এরপরে বাসায় চলে আসতাম। বাসায় আসার পরে এইভাবেই আমাদের মানে ওই মেয়েটা একদিন আমাকে অফার করে। তো আমি ভাবতাম যে মেয়েটা আসলে বাড়িওয়ালার কোনো রিলেটিভ হবে, বা এখানে নতুন কলেজে ভর্তি হয়েছে, গ্রাম থেকে আসছে বা অন্য কোথাও থেকে আসছে। আমি এই জন্য আর তেমন কোনো কিছু চিন্তা করিনি বা টেনশন করিনি। তো মেয়েটার সাথে আমি অনেকদিন ধরে প্রেম করতেছি। আমার বাসায় আমি আসছি, বাসায় আসার পরে বাসার জানালা দিয়ে আমি অনেকদিন সাথে মেয়েটার সাথে প্রেম করতাম, কথা বলতাম। তো মেয়েটা যখন আসতো ঠিক তখনই আমার কোনো চান্স থাকতো না, বা আমার পাশে যদি কেউ ঘুমায় থাকতো তখন আমি বলতে পারতাম না। জানালা দিয়ে আসতো, আমি জানালা দিয়ে কথা বলতাম। একদিন আমার কাকা আমার পাশে ঘুমাইছিল, তো আমি জানালা দিয়ে ওই মেয়েটার সাথে কথা বলতেছি। তখন ঠিক 7:30 বা 9টার দিকে হবে, আমার ঠিক খেয়াল নেই। তো কাকা ঘুমাচ্ছে, গ্রাম থেকে অনেক জার্নি করে আসছে, কাকা ঘুমাচ্ছে, আমি ওইটি মেয়েটার সাথে কথা বলতেছি। তো কাকা কখন জানে বাথরুমে গেছে, বাথরুম থেকে আসার পরে উনি আমাকে মানে ধাক্কা দিয়ে বললো যে তুমি জানালার পাশে যে জানালার দিকে তাকায় কি করো, আর কার সাথে ফিরফির করে কথা বলো। আমি ওনাকে বললাম যে কই না তো, কারোর সাথে কথা বলতেছি না। আমি ঠিক তখনই আমার সেন্স আসলো যে আমার কাকা ঘুম থেকে উঠছে, এর আগে আমার সেন্স ছিল না। আমি ওনাকে বললাম যে আপনি ঘুমাইছিলেন, উঠছেন কেন? উনি বললো যে আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে আসছি। আমি তখনই বুঝতে পারলাম যে আমি ওই মেয়েটার সাথে কথা বলতেছি, আমার কাকা যে পাশে ছিল আমার এইটাই খেয়াল নেই। এরপরে ওই মেয়েটার সাথে আমি এভাবে কথা বলতাম প্রত্যেকদিন। ওই মেয়েটা জানলা দিয়ে আসতো। একদিন গ্রামের বাড়িতে যাওয়ার পরে, গ্রামের বাড়িতে দেখি আমি দোকানে যাইতাম না, কিন্তু দোকানে একদিন লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। দোকান থেকে আমি বাড়িতে আসতেছি, আমাদের যে বাড়ির আর দোকানের যে রাস্তাটা, ওই রাস্তাটা ছিল খুবই অন্ধকার। আমি আসার সময় হেঁটে আসতেছি, আসার সময় আমি সামনে দেখতে পেলাম যে মেয়েটা দাঁড়ায় আছে। আমি খুব ভয় পেলাম। আমি ভাবলাম যে হয়তো অন্য কিছু দাঁড়ায় আছে, বা আমাকে ভয় দেখানোর জন্য ওই মেয়ের চেহারা ধরার জন্য আসছে। খুব ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর আম্মুকে বলছি, আম্মু বললো যে ভয় পাইস না, এগুলো কোনো ব্যাপার না। আমি আবার টাউনে চলে গেলাম। তো একদিন ফজরের সময় না, মেয়েটা আমাকে একটা আংটি দিয়েছিল, বাট আমি আংটিটা নিই নাই। এই জন্য মেয়েটা খুব রাগ করছে। একদিন আমি ওকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছি, কারণ একটা মেয়ে ওর হাত থেকে যদি আংটিটা দিয়ে দেয় তাহলে ওকে হয়তো, আমি ভাবছিলাম যে ওদের ফ্যামিলি ওকে জিজ্ঞেস করতে পারে যে আসলে তুমি আংটিটা কি করছো, তখন অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য আমি আংটিটা নিই নাই। ও খুব রাগ করছে। আমি একদিন ফজরের সময় আমাদের যে ইমাম সাহেব ছিল মসজিদ ইমাম সাহেব সৌদি আরব থেকে উনি হজ করে আসছে, উনি অনেক কিছুই জানেন। আমি যাই হোক, আমরা শুনি। হ্যাঁ, তারপরে কি হলো? তো আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে একদিন ওই ইমাম সাহেবের সাথে কথা বলছিলাম রোজার দিন। আমি কোরআন শরীফ মানে শেষ পর্যায়ে খতম করবো এই অবস্থায়, ওনার সাথে এই জন্য কথা বলতেছিলাম। কথা বলে ওনার সাথে সালাম দেওয়ার পরে উনি যখন হ্যান্ডশেক করতেছেন তখন আমার চেয়ারের দিকে তাকালো। চেয়ারের দিকে তাকানোর পর উনি আমাকে বললো যে তোমার সাথে 3 জন আছে, তুমি মানে 3 জন আছে। তো আমি বললাম যে আমার ফ্যামিলিতে তো 3 জন না, আমার ফ্যামিলিতে অনেকজনই আছে, আমার আন্টি আছে, আম্মু আছে, তারপর আমার ছোট ভাই আছে। উনি বললো না, তোমার সাথে 3 জন আছে, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। তো আমি ওনার কথা কোনো গুরুত্ব না দিয়ে আমি বাসায় চলে আসছি।
বাসা চলে আসার পরে ওই মেয়েটা আমাকে বললো যে ওই দিনই বললো যে হুজুরের সাথে কথা বলছো ওই হুজুরের সাথে তুমি আর কথা বলো না। আমি বললাম যে কেন, এটা হঠাৎ করে এই কথা বলতেছো কেন? তো ও বললো যে না, যা বলছি তাই, এর চেয়ে বেশি কথা বলতে পারবো না, জাস্ট তুমি হুজুরের সাথে কথা বলো না। আমি ওর কথা ধরে আর হুজুর বা ওই মসজিদে যেতাম না, অন্য মসজিদে যেতাম। তো একদিন হঠাৎ করে ওই মেয়েটা আসলো, আসার পরে বললো যে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব, তুমি আমার সাথে চলো সন্ধ্যার দিকে। আমি বললাম যে না, এখন যাওয়া যাবে না, যদি আমার আন্টি জানতে পারে তাহলে অনেক কিছু বকাঝকা করবে, আমি যেতে পারবো না। এরপর থেকে মেয়েটা আর কখনো আসে নাই। আমি ওকে অনেকবার ট্রাই করছি বা অনেকবার মানে অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। আমার তখন সন্দেহ আসছে যে মেয়েটা বাইরের, আমাদের বিল্ডিং এর না, বাইরের কোন এক বিল্ডিং থেকে আসতো। তো এরপরে আমি আমাদের পিকনিকে আমি কক্সবাজার যাই। কক্সবাজার থেকে আসার পরে ওই দিনই রাত্রে, আমি বলতে পারি না, রাত্রে ঘুমাইছি। ঘুমানোর পরে আমার মুখ দিয়ে নাকি রক্ত পড়ছে। তারপর আমি মানে কেমন ভঙ্গি করছে আমি ঠিক বলতে পারি না। এরপরে শুনতে পাচ্ছি যে আমাকে কেউ নাকি একটা হুজুরে বললো কেউ নাকি আমাকে চেপে ধরছে। আমি বলতে পারি না, আমার মুখ বন্ধ করে রাখছে বা গলা চেপে ধরছে। তো এই কথা শোনার পরে আমার আম্মু আমাকে গ্রামে নিয়ে যায়। গ্রামে নিয়ে গিয়ে এক হুজুরের সাথে কথা বলে। তো হুজুরের কাছে আমি যাই নাই, আম্মু কথা বলছে। হুজুর বলছে যে আমার চেহারাটা দেখতে হবে বা আমাকে নিয়ে যেতে হবে সাথে। হুজুরের কাছে আমি ওই দিন এরপর দিন গেছি। যাওয়ার পরে হুজুর আমার চেহারা দেখে বলে যে তোমার সাথে 3 জন আছে, তোমার চিকিৎসা আমি করতে পারবো না। যদি আমি চিকিৎসা করতে যাই হয় আমার ক্ষতি হবে, না হয় তোমার ক্ষতি হবে। এই জন্য হুজুর কোনো চিকিৎসা করে না। উনি শুধু একটা ঠিকানা দিল যে এই হুজুরের কাছে যাও, এখানে গেলে হয়তো বা চিকিৎসা উনি করতে পারেন। তো ওই ঠিকানা অনুযায়ী গেছে। যাওয়ার পরে যে হুজুরের কাছে গেছে ওই হুজুর উনি অনেক সময় দিল, 15 দিন বা 30 দিন সময় লাগতে পারে, তবে চিকিৎসা ইনশাল্লাহ হবে। তো ওনার কাছে যাওয়ার পর উনি অনেক দোয়া দূরত পড়লো। দোয়া দূরত পরে আমাকে জারপুর দিল। আপনি আমাকে বলেছিলেন যেরকম যে ওই হুজুরের মানে অনেক পাহাড়ের মধ্যে অনেক পাহাড়ের ভিতরে আবার অনেক ভিতরে চিকিৎসা দিলেন, সেটা একটু বলেন যে কি চিকিৎসা দিয়েছিল আপনাকে সেই হুজুর? যে চিকিৎসা দিল সেটা হচ্ছে পানি দিল। পানি দেওয়ার পরে পান, আমি কখনো পান খাই নাই, তবে উনি আমাকে পান দিছে। বললো যে খেতে হবে না, জাস্ট এটা তুমি মুখে দিয়ে মুখে ফেলে দিও, এটাই চলবে। পান দিছে। তারপরে তাবিজ দিল। তো উনি একটা সুই দিল, ছোট চিকন একটা সুই দিল। সুই দেওয়ার পর উনি আমার আম্মুকে বললো যে এটা রেখে দাও, যে কোনো একদিন ওই হুজুর এসে নাকি আমার গায়ের ভিতরে গেঁথে দিয়ে যাবে। আমি বলতে পারতাম না। এরপরে কয়েকদিন পরে আমি আম্মুর কাছে শুনতে পাই যে ওই হুজুর এসে আমার গায়ের ভিতরে গেঁথে দিয়ে গেছে। তো এখন আমি ডান হাতের যে পেশি আছে, পেশিটাতে এখন হঠাৎ করে মানে কোন এক সময় ব্যথা পাই। ব্যথা পাওয়ার পরে বুঝতে পারি যে আসলেই সুইটা আমার হাতের ভিতরে আছে। ওকে, তো এই ছিল আপনার ঘটনা এবং এখন আল্লাহর রহমতে আপনার কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে বেশ কিছু এসএমএস আছে। আমাদেরকে লিখেছেন যে মাসুম ভাই সাউন্ড খুব ভালো হচ্ছে এবং সেজন্য মাসুম ভাইকে এসএমএসটি পাঠিয়েছেন। মাসুম ভাই পক্ষ থেকে আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। মাহি আমাকে বলেছেন যে অসুস্থতা ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। মারিয়া লিখেছেন আই লাভ ভূত এফএম। তিনি আমাদেরকে বউফাল থেকে লিখেছেন, আচ্ছা গাজীপুর থেকে লিখেছেন যে রাসেল ভাই আমি ভূত এফএম শুনছি। এছাড়াও মাসুম এবং মনি আমাদের এসএমএস করেছেন যে সত্যি ভয় লাগছে, যশোর থেকে লিখেছেন। রনক আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আমার বাড়ি নরসিংদী, একটা মানে একা লাইট অফ করে ভূত এফএম শুনছি। আর আমাদেরকে মতিঝিল থেকে মোহাম্মদ আলম মিয়া এসএমএস করেছেন, 10 জন ফ্রেন্ড মিলে তারা বাঘার ছাদে বসে ভূত এফএম শুনছেন। আয়েশা লিখছেন যে এসএমএসটি যদি নাও পড়ি তিনি মাইন্ড করবেন না। মামুন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, তোমাদের ভূত এফএম শুনে একটুও ভয় পাচ্ছি না, তবে ভীষণ মজা পাচ্ছি। আপনি যে ভয় পাচ্ছেন না তারপরেও শুনছেন, এটা জেনে আমরা অনেক মজা পেলাম। জিয়াদ আমাদের যশোর থেকে লিখেছেন যে ভূত এফএম ইজ মাই গার্লফ্রেন্ড। সাজিদ আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে। রাশেদ অনিন্দ ভিলা থেকে আমাদের লিখেছেন যে ভাইয়া ভূত এফএম আমার কাছে খুব ভালো লাগে। ইমরান খিলক্ষেত থেকে লিখেছেন ভাইয়া আপনি যে কাহিনীটা শোনালেন এটা খুব ভালো লেগেছে, ভূত এফএম দ্য বেস্ট। আচ্ছা রাশিদ মোহাম্মদ থেকে লিখেছেন
লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ভূত এফএম এর খুব ভালো হচ্ছে, মাসুম ভাই সেলুট। আমাকে রাফসান লিখেছেন ইলেকট্রিসিটি নেই। আলমগীর উত্তরা থেকে লিখেছেন আমি আর আমার ওয়াইফ সেজু একসাথে শুনছি, আমার ভূত এফএম শোনার সময় আমরা সব ঝগড়া ভুলে যাই। থ্যাংকস ভূত এফএম, ইউ আর মোস্ট ওয়েলকাম। সাদমান জয় আমাদের লিখেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যে ভূত এফএম রক্স। এছাড়াও পিওল আমাদের এসএমএস করেছেন ইমরান এবং তিনি তাঁতিবাজার থেকে এসএমএস করেছেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে রয়েছেন আরো একজন যিনি চট্টগ্রাম থেকেই না, চট্টগ্রাম থেকে আরো দূরে 40 কিলোমিটার দূরে বান্দরবনের কাছাকাছি বেশ সাতকানিয়া থেকে তিনি এসছেন, অনেক দূর থেকে তিনি এসছেন এবং একটা লং জার্নি ছিল এটা। তারপরে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা একটু বলবেন শুরুতেই। হ্যালো শ্রোতা বন্ধুরা, আমি জনি আচার্য। আপনার ঘটনায় চলে যাই আমরা। আচ্ছা, ওকে। এটা 2007-এর ঘটনা। তো আমি তখন জব করতাম একটা হোমিও ফার্মেসিতে। তখন দৈনিক পূর্বকোণ পত্রিকায় আমি একটা চাকরির বিজ্ঞাপন পাই, সেটা হচ্ছে ঢাকা বনানীর ওখানে। তো ওরা মানে এটা হচ্ছে গ্রামীণ এবং গ্রামীণের টাওয়ারে, সেটা সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হবে। তো আমি সেটা দেখে তাদের সেলফোনে ফোন করি এবং তারা আমাকে আসার জন্য আশ্বাস দেন আর কি। তো আমি আসার সময় আমার একটা আঙ্কেলকে নিয়ে আসি সাথে। তো আসছি এখানে ওদের সাথে যোগাযোগ করছে, কিন্তু দেখতেছি আসলে তারা মানে যেভাবে বলছে ফোনের মধ্যে বা বিজ্ঞাপনের যেভাবে বলছে, সেক্ষেত্রে তাদের কথার সাথে আসলে কাজের সাথে কিছুই মিল পাচ্ছি না। সো আমি সেটা সিদ্ধান্ত দিলাম যে কি আমি চাকরি করবো না বা চলে যাবো, চিটাগাং চলে যাবো। তো আমি আমার আঙ্কেলকে নিয়ে আমি আবার রওনা দিই। সেটা আমি সাইদাবাদ এসে দুপুর 12টার সময় পৌঁছি এবং বলছি যে আঙ্কেল আমি একটা বাড়িতে ফোন করব, আপনি এখানে থাকেন। তো আঙ্কেল বলছে আচ্ছা ঠিক আছে, তুই ফোন কর, আমি একটা টি শার্ট কিনবো, ওই মার্কেট থেকে আসতেছি। তখন আমি ওনার জন্য ওয়েট করতেছি, দেখতেছি ওনাকে পাচ্ছি না, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পুরো পাই নাই। না পাওয়ার পর আমি চিন্তা করলাম যে কি উনি কোথায় হারিয়ে গেছে, আমারও খুব ভয় লাগতেছে ভীষণ, কারণ আমি ওনাকে আনছি। এখন আমি ওনাকে না নিয়ে কিভাবে আমি বাড়িতে পৌঁছবো এবং ওনার মা বাবাকে কি জবাব দিব? আমি মুখটা এত বেশি সরানো যাবে না, তাহলে লিসনাররা শুনতে পাবে না আপনাকে এক জায়গায়। আচ্ছা, ওকে। তো ওনাকে হারিয়ে ফেলার পর আমি চিন্তা করলাম যে উনি যদি 12টার সময় বা 12:30টার সময় যদি টিকিট করে চট্টগ্রামে, তাহলে 5টা-6টার সময় সন্ধ্যায় পৌঁছে যাবে। তো কি করলাম, আমি 6টার সময় ওখানে ওদের বাড়িতে একটা ফোন করি। তখন ওনার মা বলতেছে কি হ্যাঁ উনি নিরাপদে এখানে আসছে। তখন আমি কি করলাম, আমি আর তো কোনো আশ্বাস নেই, তখন আমি চলে যাব এরকম সিদ্ধান্ত নিলাম। তখন আমি টিকিট করলাম, ওখান থেকে প্রায় আমি 1টা-1:30টার সময় চট্টগ্রাম জিসি গিয়ে পৌঁছি। তারপর ওখান থেকে সিটি সার্ভিস করে আমি চানগা থানার ওখানে আসি। অবশ্যই আমার ভাই রনিদার বাসা ছিল ওখানে, আমি যাই নাই, কারণ ওরা বকাঝকা করবে অনেক। কারণ ওরা সবাই বলছে, আমার যেটা মনে হয় সবাই বলছে ঢাকা আসিস না, ওখানে অনেক চিটারি করে তারা, চাকরি দিবে বলে অন্য জায়গায় তারা ইয়ে করে আর কি। সো সেই ভয় আমি ওদের বাসায় যাই নাই। তো আমি কি করলাম, ওখানে দাঁড়াইছি, আপনি চানগা থানার ওখানে কোনো বাস পাচ্ছি না বা কি কোনো গাড়ি নেই। তবু কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা মাইক্রোবাস আসছে, আমি উঠলাম। উঠে আমাদের বাড়ি হচ্ছে 2000-ই। তো ওটা মৌলবীর দোকান নামতে হয়, আমি মৌলবীর দোকান নামছি। নামার পর দেখতেছি প্রায় তখন অনেক 2টা-2:30-এর কাছাকাছি হবে। তখন আমার হাতে কোনো মোবাইল বা কোনো ধরনের ঘড়ি ছিল না আনুমানিক সময়। তখন আমি আমাদের ওই মৌলবীর দোকান থেকে আমাদের বাড়ি হচ্ছে প্রায় কাঁচা রাস্তা, প্রায় 3-4 কিলোমিটারের মতো হবে। এরপর আমি হাঁটা আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে প্রায় মনে করেন প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি। তখন আমি প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদের বাজারটা হচ্ছে মরফলা বাজার, ওখানে শনি মঙ্গলবার বাজার বসে, আমরা প্রতিদিন ওখানে বাজারে আসি বাজার করার জন্য। এতক্ষণ হাঁটছি কিন্তু কোনো ভয়ের সূচনা আমি দেখি নাই। হঠাৎ করে দেখলাম একটা মুদির দোকানের সামনে যে জায়গাটা থাকে আর কি, ওই অল্প জায়গার মধ্যে একটা বৃদ্ধা রাস্তার পাশে বসে আছে এবং চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে। আমি জিনিসটা দেখি ওনাকে পিছন থেকে দেখলাম, আমি তেমন ভয় পাই না, আমি ভাবছি কোনো পাগল বা এরকম কিছু হবে। তখন আমি একটু সামনে এসে ভালো করে দেখলাম, দেখতেছি না ওনার চেহারাটা কিরকম বিদ্যুৎ টাইপের, চুলগুলো কিরকম মানে নোংরা, হাতের নখগুলো একটু লম্বা লম্বা ছিল। আমি তবুও কোনো ভয় পাই নাই, কারণ আমি ভাবছি সেটা হয়তো বা পাগল হবে বা এরকম রাস্তায় বসে মাথা আঁচড়াচ্ছে। তখন আমি নির্ভয়ে হাঁটা আরম্ভ করলাম। এই তো 8-10 পা হাঁটার পর উনি বলতেছে, এই তুই কোথায় যাচ্ছিস, তোর সাথে আমাকে নিয়ে যা। আমি
বললাম, আমি শোনার ভান করলাম, আবার বলতেছে। এবার 3বার বলার পর আমি অনেক রেগে গিয়ে ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করি এবং বলতেছি কি না আমি নিচে যেতে পারতেছি না, তোমার মতো একটা পাগলকে নিয়ে আমি কোথায় যাব। তখন আমি হাঁটা আরম্ভ করি। হাঁটতে হাঁটতে আমি একটা 3 রাস্তার মাথায় গিয়ে পৌঁছি। একটা রোড গেছে দক্ষিণ দিক, আর একটা হচ্ছে পূর্ব দিকে। সো 2টা রোড দিয়ে কিন্তু আমাদের বাড়িতে যাওয়া যায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে কি যেটা পূর্ব দিকে রোড সেটা অবশ্যই একটু শ্মশান বা এই ধরনের ভয়ের ঘটনা বেশি করছে, যার কারণে আমার একটু ভয় লাগতেছে। তখন আমি কি করছি, আমাদের হাই স্কুলের রোড যেটা আছে ওটা দিয়ে আমি হাঁটা আরম্ভ করি। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে ওখানে একটা কালী বাড়ি আছে, কালী মন্দির এবং বটঅশ্বত্থ গাছ একসাথে আছে। তো ওই গাছের নিচে যখন আমি আসলাম তখন দেখতেছি গাছের উপরে কে যেন মানে পাতা এরকম নাচতেছে এবং ঢাল কাটার শব্দ। যখন ঢাল কাটার শব্দটা শুনি আমি হঠাৎ চমকে যাই এবং আমি ভয় পাই। তখন আমি বলছি যে এত রাত্রে ঢাল কাটবে কে। তখন সেটাকে আমি তেমন ইয়ে না করে আমি আবার হাঁটা আরম্ভ করছি। হাঁটতে হাঁটতে আর কিছু দূর গেলাম, দেখলাম যে সেই বৃদ্ধা সাদা শাড়ি পরা মহিলাটি নোংরা চেহারা ঠিক একইভাবে রাস্তার মাঝখানে বসে মাথা আঁচড়াচ্ছে। তখন সেটা দেখে আমি খুব ভয় পাইছি। তখন আমি বুঝতে পারলাম যে না, এটা আসলে কোনো পাগল না, নিশ্চয়ই কোনো প্রেতাত্মা বা এই ধরনের কিছু হবে। তখন আমি খুব মানে তখন আমার সারা শরীর দিয়ে খুব কাপ ছুটতেছে, ঘাম ঝরতেছে। তখন আমি মানে আমার মনে হচ্ছে কেউ যেন আমার মাথার উপর 2 মনের একটা বস্তা তুলে দিচ্ছে, আমি হাঁটতে পারতেছি না বা এই ধরনের কিছু। তখন পুরো আমি কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতো দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর আমি অনেক সাহস সঞ্চয় করে শরীরের মধ্যে অনেক শক্তি যোগাইয়ে আমি একটা দৌড় দিলাম ওনার পাশ দিয়ে। দৌড় দিয়ে কিছু দূর দিয়ে দেখতেছি পিছনে দেখতেছি ঠিক সেই বিদ্যাটি হেঁটে হেঁটে আমার পিছনে আসতেছে। তখন আমি আরো জোরে দৌড় দিই। দৌড়ানোর পর আমি কিছু দূর গিয়ে তখন আমি খুব শক্তি হারিয়ে ফেললে তখন আমার আর দৌড় দেওয়ার কোনো শক্তি বা কোনো জোর কোনো ধরনের অনুভূতি আমার মধ্যে ছিল না। তখন আমি কি করলাম, দাঁড়িয়েছিলাম ওখানে। দাঁড়ানোর পর আবার দেখতেছি যে সেই বিদ্যাটা আসতেছে আমার পিছিয়ে। তখন আমি নিরুপায় যে পালিয়ে যাব বা নিজেকে রক্ষা করবো ওই ধরনের কোনো সিচুয়েশন আমার মধ্যে ছিল না, ওই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে আমি ছিলাম না। সো এরপর দেখলাম যে কি উনি আসতেছে হঠাৎ একটা পুল বলতে যেটা 2 দিকে ধান ক্ষেত, এর মধ্যে একটা ছোট ছোট যে পুলগুলো থাকে আর কি পানি আসা যাওয়ার জন্য। তখন ওই বৃদ্ধাটি পোলের উপর পা দিতে চাচ্ছে আবার ব্যাগ দিচ্ছে, মানে আসতে চাচ্ছে আবার আসতেছে না কেন জানি। আমি কি সমস্যা, উনি আসতে পারতেছে না কেন, সমস্যাটা কি। এরপর আমি চিন্তা করলাম, কারণ আমি যেটুকু জানি আর কি আমার দাদার থেকে শুনছি, ঠাকুরমার থেকে শুনছি যে কি এরকম লোহা বা এরকম কোনো বান্ধের বা যদি তারের বানটান থাকে তাহলে নাকি এই ধরনের প্রেতাত্মারা ওখানে সরাসরি উঠতে পারে না। তখন আমি নির্ভয়ে হাঁটা আরম্ভ করবো এই ধরনের। তখন আমি হাঁটা আরম্ভ করতেছি, আবার পিছনে তাকাচ্ছি, দেখতেছি ওই বৃদ্ধাটি ঠিক রাস্তা থেকে নেমে গিয়ে ধানকে দিয়ে সোজা আবার উপর উঠতেছে পুলটাকে ক্রস করে। তখন আমি আবার দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেখানে ব্যর্থ হলাম। উনি খুব জোরে এসে আমার গলা টিপে ধরলো এবং বলতেছে কি তোকে না নিতে বলছিলাম, তোর সাথে তুই নিস নাই কেন আমাকে, তাহলে মর তুই এখন, এরকম বললে আমার গলা টিপে ধরছে। আমি ওনার সাথে অনেক হাতাহাতি করলাম নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যায়ে নিরুপায় হয়ে ভাবছি আর বোধহয় এর হাত থেকে বাঁচা যাবে না। ঠিক সেই অবস্থায় যখন আমি খুব নিরুপায় বা অসহায় হয়ে পড়লাম, তখন পাশের মসজিদে তখন প্রায় আমি এইসব ঘটনার মধ্যে প্রায় 4:30-4টার সময় তখন ফজরের আজান দেয়, আর উনি হঠাৎ করে চলে যায় আমাকে ছেড়ে। আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর মুসল্লিরা যারা নামাজ পড়তে গেছিল ফজরের সময় তারা আমাকে উদ্ধার করে এবং আমি হুঁশ পেয়ে সকালে বাড়িতে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদের বেশ কিছু SMS রয়েছে। ফারহান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে মাথা ব্যথায় মারা যাচ্ছি তবুও শুনছি, যতদিন বেঁচে থাকবো ততদিন ভূত FM শুনবো। আমিও চাই যে দীর্ঘদিন ভূত FM চলুক, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আপনারা যত বেশি আমাদেরকে ইমেল পাঠাবেন, আপনাদের ঘটনা পাঠাবেন, এই স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করে যাবেন, তত বেশি ভূত FM প্রাণবন্ত হবে এবং আমরা তত বেশি ভূত FM কে চালিয়ে নেওয়ার শক্তি পাবো। সিনথিয়া আমাদের SMS করেছেন, কানিজ ময়মনসিংহ থেকে SMS করেছেন যে আমরা দেখছি যে একটা মানে চমৎকার একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, আমি ভাবি নাই যে ও শোনে ভূত FM, সারথি, ও SMS করেছে আমাকে, সে ভূত FM শুনছে এবং সাউন্ডের খুব প্রশংসা করছে, মাসুমকে থ্যাঙ্কস জানিয়েছে। তো আমরা দেখছি সাউন্ড এবং ঘটনা সবকিছুর সাথে সাথে আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সবকিছু একটা অদ্ভুত আবহাওয়া। আমরা স্টুডিওর জানালাতে দেখতে পাচ্ছি যে বাইরে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে একটু পর পরই। ঢাকার আকাশে অনেক মেঘ, একটু
একটু আগে বৃষ্টিও হয়ে গেছে। তারপরে আজকে আবার 13 তারিখ ছিল যখন আমরা শুরু করি শোটা। সব মিলিয়ে আজকে সবকিছু পজিটিভ। আজকে আশা করছি ঘটনাগুলো অনেক জমজমাট হবে। লামিয়া মোহাম্মদপুর থেকে লিখেছেন, আমার আম্মু আগে এই ভূত এফএম এর কথা শুনে বিশ্বাস করতো না, কিন্তু এখন সে আপনাদের প্রোগ্রাম রেগুলার শুনে। বাবু ভাই আসবেন না? হ্যাঁ, বাবু ভাই আসবেন। বাবু ভাই এসে গেছেন অলরেডি, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে তিনি স্টুডিওতে এসে উপস্থিত হবেন। জুরিন সানিল আমাদের SMS করেছেন, SMS পড়লে খুশি হব, আমি তোমাদের নিউ ফ্রেন্ড। ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। আরিফিন মিরপুর 10 থেকে লিখেছেন, লাইট বন্ধ করে একা ভূত এফএম শুনছি, একটু ভয় পাচ্ছি। দেখা যাক আপনার ভয়টা একটু করে বাড়িয়ে দেওয়া যায় কিনা। এনিওয়েজ, আমরা চলে যাব, আবারও একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে, তারপরে আমরা আবারও ফিরে আসবো, ছোট্ট একটা ব্রেক, তারপরে আমরা নতুন ঘটনা নিয়ে ফিরে আসছি। সো কোথাও যাবেন না। আপনি যদি আমাদের SMS করছেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। স্টে টিউনড রেডিও 40 and don't stop the 40. What FM haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও 40 চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12টা বেজে 49 মিনিট। আমরা চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের ইমেইল করেছেন। যিনি লিখছেন তার ভাষাতে বলছি, এটি একটি সত্যি ঘটনা যা বছর 4 আগে আমার সাথে ঘটেছিল। সে রাতে আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম। প্রায় ঘন্টা 3 একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় এক মুহূর্তের জন্য অসতর্ক হয়নি। রাত তখন প্রায় 2টোর মতো বাজে। এত রাতে ঢাকা ফেরার মূল কারণ হলো তার পরের দিন সকাল 10টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক, আসার পথে খাজা বাবার মাজারে নামে একটা জায়গা পড়ে। সেই জায়গাতে অনেক কুসংস্কার রয়েছে, সেখানে নাকি প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে। চালক প্রায় গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে অথবা ব্রেক জ্যাম হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, শুধুমাত্র রাস্তার কিছু ট্রাক আর গুটি কয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 70-80 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলাম। রাস্তার উপর তীক্ষ্ণ নজর। হঠাৎ একটা মোড় ঘোরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটা পরনে একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট, গায়ে কোনো কাপড় নেই, মুখে জঙ্গলের মতো দাড়ি, চোখগুলো আলো পড়ে ঝিকঝিক করছে। বড় বড় হলদে দাঁতগুলো দেখে অন্য সময় হয়তো ঘৃণা লাগতো, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি তার গায়ে আঘাত করবে, অথচ মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে লোকটি আমার গাড়ির দিকে। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরবো সেই চিন্তাও তখন মাথায় আসছিল না। সত্যি বলতে গেলে যেই স্পিডে গাড়ি চালাচ্ছিলাম সেই স্পিডে ব্রেক করলেও ওই লোকটাকে সজোরে ধাক্কা দেবে। নিজেকে ফিরে পেলাম হঠাৎ। প্রাণপণে ব্রেক চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটি হেঁচ ছেড়ে যেতে লাগলো লোকটির দিকে। একদম শেষ মুহূর্তে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আশা করছিলাম কখন বিদারী কোন চিৎকার শুনবো, কিন্তু অবাক করে দিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হেসে উঠছে। আমার গাড়ি লোকটাকে ভেদ করে চলে গেল বলছি, কারণ আঘাতের কোনো শব্দ আমি পাইনি। যাই হোক, সজোরে ব্রেক চাপাই, গাড়িটি 20-25 মিটার সামনে এগিয়ে গেল এবং দ্রুত দরজা খুলে বের হলাম। আশ্চর্য, এতক্ষণ রাস্তায় অনেক গাড়িকে সাইড কাটিয়েছি, অনেক গাড়ি আমাকে পাশ কাটিয়ে সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যতদূর দৃষ্টি যায় কোনো গাড়ি দেখা যাচ্ছে না। যাই হোক, এত কিছু ভাবার মতো শক্তি তখন ছিল না। প্রায় দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটিকে দেখতে পেলাম, কিন্তু এসে দেখি কেউ নেই। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো ছিটকে দূরে পড়েছে। প্রায় মিনিট 10 আঁতি করে খুঁজলাম, কিছুই দেখলাম না। আমাকে আরো অবাক করে দিয়ে রাস্তাটা নির্জনই রইল, একটা গাড়িও দেখলাম না। এরকম অমানসিক কষ্ট উপলব্ধি করলাম মনের ভেতরে। একটা মানুষকে মেরে ফেলেছি। সে রাতে বহু কষ্টে গাড়ি চালিয়ে বাসায় ফিরেছিলাম। অফিসের মিটিংটা জয়েন করে এরপর 1 সপ্তাহের ছুটি নেই আমি আমার ঢাকার বাসায় আমি এবং আমার ওয়াইফ থাকতাম। তাকে কিছু বলিনি, পাছে ভয় পায় বা আমাকে খারাপ ভাবে। আমার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ
হঠাৎ করেছি যে আমি তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পিড়াপিড়িতে পরে অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা দেশের বাড়িতে যাব। সেদিন সকালে আবারও চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হই। এবার আমার বউ ছিল সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো অফিস থেকে, কিছু বিদেশি ক্লায়েন্ট এসেছে, আমার উপস্থিতি খুবই দরকার। আমার ছুটি তখন মাত্র 2 দিন বাকি। তাই প্রথমে আমার বউ খুব আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে নিলে সে মেনে নিল এবং বোঝাতে ভালোই সময় ব্যয় হলো। সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এদিন আমি গাড়ি খুব ধীরে চালাচ্ছিলাম। স্পিড কোনো অবস্থায় 40-50-এর বেশি উঠাচ্ছিলাম না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছে। আস্তে আস্তে আবারও সেই রাস্তায় চলে এলাম যেখানে গতদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম। খারাপ লাগা ভাবটা আবারও ফিরে এলো। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছি, হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তা ঠিক ওইখানটায় আজকেও ওই লোককে দেখতে পেলাম। সাথে সাথে আমার বউকে ধাক্কা দিয়ে বললাম সে কিছু দেখতে পাচ্ছে কিনা। গান শুনতে থাকলেও তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতে কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোক হঠাৎ করে কোত্থেকে উদয় হলো। আমার আর প্রশ্ন করা লাগলো না। যা জিজ্ঞেস করতে নিয়েছিলাম তার উত্তর এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক করে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো, গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বউয়ের দিকে তাকিয়ে দেখলাম ও নিজেও ব্যাপারটা ধরতে পেরেছে। ভয় নিয়ে গলায় সে বলল যে লোকটা কোন দিকে গেল। আমার কাছে কোনো উত্তর ছিল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে। এটা নয়ন খুলনা থেকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ। এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মাঝখানে কিছু SMS পড়ে ফেলতে চাই। জাহিদ যাত্রাবাড়ি থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন এস ময়মনসিং থেকে। সাগর আমাদের SMS করেছেন এবং তিনি মুন্সিগঞ্জ থেকে। তিনি বলছেন যে তুমি কি আমার SMS পড়বে না? আপনার SMS আমি পড়ে ফেলেছি। আমাকে শুভদীপ যশোর থেকে SMS করেছেন। আরেকজন সাগর নাটোর থেকে SMS করেছেন। জাকির আমাদের SMS করেছেন সাতক্ষীরা থেকে এবং আমাদেরকে SMS করেছেন সৈকত, অর্ণ। এছাড়াও দেখতে পাচ্ছি আপন, রিফাত সহ আরো অনেকে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে একজন উপস্থিত হয়েছেন আজকে এত রাত্রে এবং খুবই হঠাৎ করে তার সাথে আমাদের আজকে কথা হয়ে গেল। তো আপনি কোথা থেকে এসেছেন, কি করেন, এটা একটু সবাইকে বলতেন। আপনার নামটা শুরুতে বলবেন। আমি ঢাকা উত্তরবাটা থেকে এসেছি। আমি ঢাকা একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছি মতিঝিলে। আমার নাম হচ্ছে আবু রায়হান আল মামুন। আচ্ছা, ওকে, ফাইন। তো আমরা ঘটনায় যাই। আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি আপনার এইজটা বলেন, মানুষজন আসলে দেখতে পায় না, এই জন্য। শিওর। আমার এইজ এখন 45। ওকে, তো আমরা ঘটনায় চলে যাই সরাসরি। হ্যাঁ, ঘটনাটি এবং অনেক পুরনো কিছু ঘটনা আছে, পুরনো ঘটনা দিয়ে আমরা শুরু করি। ঘটনাটি হচ্ছে আমার নানা, উনি একজন ডাক্তার ছিলেন কুমিল্লা এবং লাকসামে তখন ছিলেন। আমার আম্মা এবং আমার খালা এবং মামাদের সাথে সপরিবারে উনি থাকতেন ওইখানে কুমিল্লা লাকসামে একটা জংশন। যাই হোক, তো ঘটনা হচ্ছে উনি ঘোড়ায় চড়তেন তখন 47 সালের কথা, দেশ বিভাগের সময়, এই সময়টার কথা। তখন যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। তো ঘোড়ায় চড়ে উনি মাঝে মাঝে ঘুরতে যেতেন এবং মাঝে মাঝে রোগীও দেখতেন। যে ঘটনা হয়েছে খুব মারাত্মক, সবসময় প্রায় ঘটনাটা হতো। উনি ঘোড়ায় চড়ে একদিন ফিরে আসছেন বাড়িতে, রাত 8-9টা হবে। তখনকার দিনে তো এই টাইমে আপনার রাস্তাঘাট ফাঁকা, মানুষজন খুব কম। তো বাড়ির কাছাকাছি আসার সময় উনি দেখতে পেলেন রাস্তার উপরে ওভারকোট পরা, মাথায় হেট এবং 7-8 ফিট লম্বা একটি লোক রাস্তার উপর পথ রোধ করে দাঁড়িয়েছে। এবং এই ছায়ামূর্তি আসলে এটা দেখেই সাথে সাথে ঘোড়াটি ভয় পেয়ে চিৎকার করে এবং থেমে যায়। থেমে যাওয়ার পরে উনি বুঝতে পারেন যে এটা অশরীরী এবং তিনি পরেশগার মানুষ ছিলেন। তিনি ভয় পাননি, তিনি দোয়া পড়তেছিলেন। দোয়া পরে সেদিকে তাকিয়ে বলল, সর, এখান থেকে সরে যা। বেশ কিছুক্ষণ বলার পর এটা কিন্তু সরে গেল। সরে যাওয়ার পরে উনি আবার স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসলেন এবং পরের দিন বা তারপরে সবাইকে সাবধান করলেন যে রাত্রিবেলা যেন ঘর থেকে বের না হয় কেউ। এবং সেই ছায়ামূর্তি মাঝে মাঝে তার রাত্রিবেলা এসে ডিস্টার্ব করতো বাথরুমে যাওয়ার পথে বা ঘর থেকে বেরোর পথে। এবং এই ধরনের ঘটনা অনেকগুলো। আমার নানা যখন কুমিল্লা বাড়ি করলেন, লাকসাম থেকে এসে 47-এর পর কুমিল্লা
কুমিল্লা শহরে এক জায়গায় একটি বাড়ি, পুরনো বাড়ি, জমিদার বাড়ি ছিল সে বাড়ি, সেখানেও অনেকগুলো ঘটনা। এবং এগুলো আমি এখন আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওই বাড়িতে আমার খালা, আমি তখন ক্লাস 3-তে, এই ঘটনাটা হবে 74-75 এই টাইমে। তো আমি খালাদের সাথে ঘুমাচ্ছিলাম, রাত্রে শীতকাল ছিল। তো ভোরে উঠে আমি ঘুমাচ্ছিলাম, খালা দুজন ছাদে উঠলো। ছাদেই বেশিরভাগ সময় এই ঘটনাটা হতো। খালারা ছাদে ওঠার পরপরই ছাদে উঠে দেখলো যে ভোরবেলা কোট পরা সেই একই ব্যক্তি, সেই একই অশরীরী, সেই ছায়ামূর্তি, সে হাঁটছে এবং পায়ে জুতা, বেশ জোরে শব্দ হচ্ছে, জুতা পরে জোরে জোরে হাঁটে, খটখট শব্দ। এবং তারা দুজনই ভীষণ ভয় পেয়ে যায়। এবং এই সে দেখে তারা ছাদ থেকে পরে কি মরি দৌড়ে আসলো এবং আমি ঘুম থেকে উঠে গেলাম। আমি বললো যে ছাদে কি যেন দেখছি, একটা লোক হাঁটছে। আমিও ভয়ে খালাদেরকে ধরে ঘুমিয়ে পড়লাম। খুব ছোট থাকে আমার আতঙ্কে। এই যে ঘটনা, তারপর আরো একটি ঘটনা যেটা আমার চোখে, সেটা হচ্ছে 89-এ 1989 সালের ঘটনা। তখন আমি গ্রাজুয়েশন করেছি। গ্রাজুয়েশন করার পর নানা ইন্তেকাল করলেন, তারপর গেলাম। একদিন আমি আমার মামাতো ভাইকে নিয়ে রাত্রে খাওয়া দাওয়ার পর, বাড়িটা বেশ বড় এবং অনেক এলাকা, বিরাট এলাকা নিয়ে বাড়ি, দোতলায় উঠে আমি গল্প করছিলাম এবং ওখানেই থাকবো। নানা তখন নেই, নানার রুমে আমরা থাকতাম এবং ওই রুমেই ঘটনাগুলো হতো। তো আমরা বারান্দায় কথা বলছিলাম দুজনেই, নিচে আমার এক মামা দাঁড়িয়ে আমাদেরকে লক্ষ্য করছিলেন। তিনি কথা বলছিলেন কারোর সাথে, বাসায় কিছু মেহমান ছিল, তখনও মেহমানরা যাননি। যাই হোক, তো আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম মামা আমাদেরকে খুব তারস্বরে, উচ্চ স্বরে ডাকাটাই করছেন। আমার নাম হচ্ছে মামুন আর ফয়সাল, ওর নাম হচ্ছে ফয়সাল, আমার কাজ হচ্ছে। তোমরা তাড়াতাড়ি নিচে নামো, আমাদের পাশে যেন কি দাঁড়িয়ে সাদা কাপড়। তো সে দেখলো, সে আমার মামাতো ভাই, সে তো দেখে ফেললো। দেখে সে আতঙ্কের মধ্যে পড়ে গেল। সে আমাকে ঝটকা মেরে টান দিয়ে আমাদের দুজনকে নিয়ে সিঁড়িতে আমরা কিভাবে যে নামলাম আমরা বলতে পারবো না, আতঙ্ক। এবং নিচে নামার পরেই মামা বললো যে তোমাদেরকে আমি ভয় পেয়ে গেছিলাম যে সে কোনো ক্ষতি করবে, সাদা কাপড় পরা লোক। এবং আমরা নিচে এসে দেখলাম যে এই লোকটি আর উপরে নেই। তো মামা বললেন যে খবরদার কোনোদিন রাত্রেবেলা বারান্দায় আসবে না, তোমরা ঘরের ভিতরে থাকবা। এবং ছাদে ওঠার ব্যাপারেও সবাইকে নিষেধ করলো। আরো ঘটনা হয়েছে। আমরা আপনার জীবনে খুবই ভয় লেগেছে এরকম কোন একটা ঘটনা বলেন যে খুবই বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে? ভয়ঙ্কর সেটা হচ্ছে, আমরা শান্তিনগরে আমি ছিলাম, শান্তিনগর বাজারের কাছে যে প্রপার্টি হাউজিং, এটা 89-এর পরের ঘটনা। আমি আমার আম্মা থাকতাম, আমার ভাইটা বরিশালে পড়াশোনা করতেন, ডাক্তার ছিল, আর আমার বোনটা সৌদির বাইরে ছিল। আমাদের রুম ছিল 4টা, যেহেতু হাউজিং এর ফ্ল্যাট, আমরা সেখানে 4টা রুম ছিল। এক রুমে আমার আম্মা, এক রুমে আমি থাকতাম, আর ড্রয়িং রুম সহ আরেকটা বেডরুম থাকতো খালি। কিন্তু এখানে যে কি ভয়ঙ্কর ঘটনা হচ্ছে টের পেলাম পরে। রাত্রিবেলা প্রায় আমি শুনতে পাচ্ছিলাম ওই রুমে ছিল ফোনে যেন কে কথা বলছে, আর রিসিভারটা ফেলে দিচ্ছে। আমি তো ভয়ে আমি কোনোদিন সরতাম না। এবং পাশের বাড়িটা ছিল হন্টেড, বিরাট একটা জমিদার বাড়ির মতো, চারদিকে শুধু নারকেল গাছ, মোর দেন 20 to 25, 20-25টা গাছ হবে, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, গাছের ছড়াছড়ি, বাগান বাড়ি ছিল সে সময়। এবং প্রায় প্রচন্ড জোরে বাতাস। এবং সেই রুমে পানি খাচ্ছে, কিন্তু সেই রুমে পানিও থাকতো না, গ্লাসও থাকতো না, পানি খাচ্ছে এবং পানির জগের শব্দ। তারপরে আমি বাথরুমে গেলাম, বাথরুম থেকে আসার পরে দেখলাম একটা লোক ওই রুমে হাঁটাহাঁটি করতেছে। তারপর সেটা দেখে আমি তো আতঙ্কে আমি দোয়া পড়তে পড়তে আমার রুমে চলে এসে আমি ঘুমিয়ে পড়লাম, দরজা বন্ধ করে। সকালবেলা আমি আম্মাকে বললাম ঘটনা, আম্মাও সেই একই ঘটনা। আম্মা তখন অসুস্থ ছিল। আম্মা বললো যে আমিও এটা দেখছি এবং তুমি ওই রুমে কখনো যাবা না, এবং তুমি ভয় পেলে আমার রুমে চলে আসো, কারণ আমার আব্বা তখন ছিল না, আমার আব্বা তখন জীবিত নাই। ভাই আমরা 3 ভাই বোনের মধ্যে আমিই থাকতাম আম্মার সাথে। এই ঘটনাগুলো অনেক দিন ঘটতেছিল। শেষ পর্যন্ত আমার আম্মা তো ইন্তেকাল করলেন, তারপর আমরা তো এই বাড়ি ছেড়ে দিলাম, তারপর তো আমরা ছিলাম না। কিন্তু এই ঘটনাগুলো আমার কাছে আতঙ্কের মতো এখনো চোখে ভাসে। সেই ছায়ামূর্তি, সেই মানুষ পানি খাচ্ছে, সেই টেলিফোনে কথা বলছে, শব্দ হচ্ছে বারবার, এবং ভীষণ আতঙ্কের ঘটনা। আপনি একটা মাছ ধরার ঘটনা বলেছিলেন, ছোট্ট করে বলে দিতেন। আমি যেখানে থাকছি উত্তরপাড়া, সেখানে 2011 সালের অক্টোবরে, জাস্ট কোরবানি ঈদের আগে একজন লোক, উনি মাছের ব্যবসা করতেন, মাছ ধরতেন, খুব দুঃসাহ ছিল। আমার বয়স 50 হলেও উনি কিন্তু বেশ স্বাস্থ্যবান এবং বেশ শক্তিশালী, খুব ভালো মাছ
মাছ ধরতেন। তো উনি খুব খুব সাহসী লোক, যেহেতু রাত্রি 2টা 2:30 বা 12টার পর একটা জায়গা ছিল খুবই ভুতুরে। সেই জায়গাটা হচ্ছে সাঁতারকুল বাড্ডার সীমানা এবং এই জায়গাটা বিল, পাশে একটি শ্মশানঘাট ছিল। এই এলাকায় প্রচুর গাছপালা এবং ওই এলাকাটায় কোনো মানুষ থাকে না। যাই হোক, তো উনি রাত 12টা একটা দিকে ঘর থেকে বেরোলেন। বের হয়ে ক্ষুধা লাগলো ওনার। ক্ষুধা লাগার পরে 2টা পুরি কিনে সাথে পানি নিয়ে গেলেন মাছ ধরতে। নৌকায় করে গেলেন এবং যেই জায়গাটায় মাছ ধরছেন সেটা হচ্ছে বিলের মাঝখানে। এবং সেখানে মাছ, গ্রামে যেভাবে মানুষ জাল দিয়ে মাছ ধরে, বড় বড় বাঁশ দিয়ে চারদিকে জালটা ঘের দিয়ে গোলাকার করে সেভাবে মাছ ধরতেন। তো মাছ ধরার সময় হঠাৎ করে উনি খেয়াল করলেন যে মাছ এই বাঁশের উপরে একটা ছায়ামূর্তি যেন এটা ঝাঁকাচ্ছে, নাড়া দিচ্ছে। তো ডিস্টার্ব হচ্ছিল। নিচেও মাছ নিয়ে হঠাৎ করে ছায়ামূর্তি উদয় হলো। দেখা গেল যে একটা বড় মাছ এসে ধরা পড়লো তার জালে। তো এটা উনি খুব বড় মাছ টানতে পারছিলেন না। অনেক চেষ্টা করার পর শেষ পর্যন্ত কিন্তু মাছটা ধরা দিল। কিন্তু মাছটা এসেই দেখা গেল বিরাট একটা মাছ এবং সোজা তাকে এভাবে ধমক দিচ্ছে যে তার হাতে পুরি ছিল, পুরিটা খাচ্ছিল। তো তুই এটা খাইবি না, তুই এটা খাইলে তোর কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তুই এটা ফেলে দে। একটা পুরি খাওয়ার পর আরেকটা পুরি নিল। সে কিন্তু সাহস করে খাচ্ছিল, কিন্তু দ্বিতীয় পুরিটা হাত থেকে পড়ে গেল। দ্বিতীয় পুরিটা তোলার সময় সেই মাছটা সারা গায়ে আঁশ, বেশ মানুষের আকৃতি ধারণ করলো এবং বড় বড় রোমশ শরীর। সে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়লো এবং সারা গায়ে আঁচড় কাটতে থাকলো এবং সারা গায়ে, বুকে এবং শরীরে আঁচড় কাটার পর সে মারাত্মকভাবে আহত হলো। তার চিৎকারে মানুষজন এসে গেল। মানুষজন এসে তাকে উদ্ধার করে এবং সকালে তাকে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে ডাক্তাররা দেখলো, ডাক্তাররা তাকে বাঁচাতে পারলো না। 6 দিন সে সংজ্ঞাহীন থাকার পর মারা গেল। তো সে সবকিছুই বলে গেছে কিভাবে তাকে আঁচড় কাটলো সেই অশরীরী। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আসলে আরেকদিন আপনাকে ইনভাইট করতে হবে। আমাদের আরো অনেক গেস্ট রয়েছে। আমরা হঠাৎ করে আসলে আপনার সাথে আজকে পরিচিত হলাম এবং আমরা খুব আকস্মিকভাবে আপনাকে পেয়ে গিয়েছিলাম। এনিওয়েজ, আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমরা শুনবো। আমরা কিছু SMS পড়ে ফেলবো। আমাদেরকে দীপান্বিতা SMS করেছেন ইউনাইটেড হসপিটাল থেকে এবং তিনি বলছেন যে আমি একা ভূত FM শুনছি। চিটাগং থেকে নিলয় বলেছেন ভূত FM জিও। ওকে, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন যে রাসেল ভাই ভূত FM অসম, বিলিভ ইট অর নট। তিনি অনেক এনজয় করছেন। আর নাদিম আমাকে লিখেছেন রায়পুরা থেকে, নরসিংদী থেকে, যে আমি ভূত FM শুনছি একা একা। ইফাম রিফাত আমাদের ত্রিশাল থেকে SMS করছেন রাসেল ভাই SMS গুলা পড়েন না কেন? SMS তো পড়ছি ভাই, SMS বেশি পড়লেও আমার দোষ হয়ে যায়, SMS কম পড়লেও দোষ হয়ে যায়, কি করা যায় এটা ভাবছি। হৃদয় ধানমন্ডি থেকে লিখেছেন বাবু ভাই আসবে না? হ্যাঁ, বাবু ভাই এসে গেছেন অলরেডি। আমরা একটা ব্রেক নেব এবং তারপরে আমরা বাবু ভাই সহ জয়েন করবো আরো নতুন গেস্ট নিয়ে। আমাদেরকে দুরন্ত মেহেদি SMS করেছেন বাড্ডা থেকে, আমি একা একা বসে ছাদে বসে শুনছি। রাসেল ভাই আমরা 5 জন মিলে ভূত FM শুনছি। উরফা, তারপরে আখি, করা, মনিরা, শুভ্রা, সবাই খুলনা থেকে। আদনান আমাকে খুলনা থেকে SMS করেছেন। এছাড়া অনেকে SMS করেছেন। আপনি যদি আমাকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর যদি আনফরচুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে থাকেন তাহলে আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি আবারও এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক আপনাকে বিভিন্ন এপিসোডের অপশন দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটা আবারও শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনতে পারেন। And now listeners can get the Booth FM tune as their caller tune, my tune from Airtel. Booth FM tune code is 92125 and you can activate it by sending SMS type CT space 92125 and send it to 3123. দেখবেন যে তাহলেই হয়ে গেছে আপনার সেই এই টিউনটা আপনার হয়ে গেছে আর কি। যাই হোক, আমরা আবারও নতুন অতিথি নিয়ে একটু পরেই ফিরে আসছি। একটা ছোট্ট ব্রেক দরকার, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ফিরে আসছি একটু পরে। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল করার অ্যাড্রেসটা হচ্ছে bhoothfm@radiofurti.fm which is BHOOTFM@radioforti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আমাদের ঘটনা পাঠিয়ে দিন, লিখে পাঠান আপনি এখানে এসে উপস্থিত হতে চান কিনা বা আপনি চান কিনা যে আমরা আপনার ঘটনাটা পড়ে ফেলি। আর সে সাথে সাউন্ড ফাইল পাঠাতে পারেন যারা দেশের বাইরে রয়েছেন। আর যারা SMS পাঠাতে চান তাদের SMS পাঠানোর নিয়মটি জানেনি। ঘড়িতে সময় 1:06। ফিরে আসছি একটু পরে। স্টে টিউন রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি।
FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু SMS আমাদের মাঝে অলরেডি চলে এসছে। সুমি 32 চিটাগং থেকে আমাদের SMS করেছেন এবং তিনি সবসময় ভূত এফএম এক একটা শোনেন। এছাড়া আমাদেরকে তিনি বলেছেন যে মজা পাচ্ছেন তিনি অনেক, আর সেই সাথে বলছেন যে ভূত এফএম টিভিতে কবে আসলে ভূত এফএম কিন্তু টিভিতে আসার কোনো কথা নাই। আমাকে কামরুজ্জামান লিখেছেন কুয়াকাটা থেকে যে রাসুল ভাই, আচ্ছা তিনি বলছেন যে রাস্তার মুক্ত বাতাসে বসে ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে ডেথ টিউন SMS করেছেন আমাদেরকে মানিক পালপাড়া থেকে, এবং আমাদেরকে SMS করেছেন মামুন, SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ আরিফ, এছাড়াও কবির SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন ব্যাড বয় খুলনা থেকে, ইমরুল চট্টগ্রাম থেকে, তন্নি মোহাম্মদপুর থেকে। এক্সামের জন্য অনেক ভয় লাগছে, বাট ভূত এফএম শুনে অনেক ভালো লাগছে। রূপক আমাদের SMS করেছেন স্বপ্নিল SMS করেছেন অসীম সহ আরো অনেকে। এতক্ষণ বাবু ভাই কিনে অনেক কথা হচ্ছিল যে where is Mr. Babu, and now he is here, and বাবু ভাই ওয়েলকাম ব্যাক। Thank you. সো আমরা আজকে বাবু ভাইকে দিয়ে শুরু করছি, এরপরে আমাদের আরো যারা গেস্ট রয়েছেন তারা একে জয়েন করবেন, তারপরে বাবু ভাই আবারও ফিরে আসবেন। সো আমরা কিছু ঘটনা আগে বাবু ভাইয়ের কাছ থেকে শুনে ফেলি। ঘটনাগুলো কোথাকার বাবু ভাই? ঘটনা হচ্ছে ঢাকার। ওকে ফাইন, আমরা শুনি তাহলে কোথায়। তো ফার্স্টটা শুরু করি নাকি? জি প্লিজ। আচ্ছা, এই ঘটনাটা আমাকে আমার এক বন্ধু বা বড় ভাই উনি বলেছেন, এবং উনি নামটা শেয়ার করতে নিষেধ করছেন এবং স্পেসিফিক লোকেশন। তো ঘটনাটা হচ্ছে মিরপুর এলাকার। তো উনি এক সময় ওই মানে যে বাসাটার কথা বলছেন, একটা হন্টেড বাসার কথা, অ্যাপার্টমেন্ট আর কি, যেখানে উনি ছিলেন, উনি ওখানে মুভ করেন, বাসা ভাড়া নেন আর কি। তো ওনার বাসার অন্য কেউ ছিল না ওনার সাথে, উনি ফার্স্ট দিন মুভ করে আসেন। ফার্স্ট দিন যেটা আসেন, উনি বাসায় ওঠার পর 4 তলা বাসাটা টোটালি কমপ্লিট না, একটু ইনকমপ্লিট আর কি। ওই সিঁড়ি ঘরে যেমন রেলিং নাই, তারপর আপনার ওই যে প্রত্যেকটা যে আপনার ঘোরার যে জায়গাটা, ওখানে দেখা যাচ্ছে দেয়াল নেই, অর্ধেক দেয়াল করা এরকম। আচ্ছা, এনিওয়ে উনি আসেন ঠিক সন্ধ্যার দিকে বাসায় পৌঁছান আর কি। বাসায় পৌঁছানোর পরে ফার্স্টে উনি কিছু মালপত্র হাতে নিয়ে বাসায় উঠেন সিঁড়িতে। তো সিঁড়িতে উঠতে গিয়ে ওনার কাছে কেমন লাগতেছিল, বাসাটার পরিবেশটা খুব একটা মানে নর্মাল লাগছিল না ওনার কাছে, মনে হচ্ছে একটু অ্যাবনর্মাল টাইপের, মানে ফিলিংসটাই একটু অ্যাবনর্মাল হচ্ছিল আর কি। তো ওঠার পরে উনি যান যে 4 তলায় উঠে দরজাটা খোলার পরে দেখে যে বাসার ভিতরে অন্ধকার, কেউ নেই। তো